নমস্কার। আজকের লাইভের বিষয়টি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং অনেকেরই বেশ একটা শক মানে ওই শকিং থেরাপির মতো আর কি একটা ফিলিং হচ্ছে যদি কেউ এই অধমের প্রোফাইলে সাম্প্রতিক এসে থাকেন আর কি। তো শিরোনামটি আমি আরেকবার আওড়ে নিই। ব্রেন ডেথ, মৃত্যু না মুনাফা। একটু স্বাভাবিকভাবেই মূল্যবোধে আঘাত লাগছে, বিশেষ করে যারা মূল স্রোতের অনুসারী মূল্যবোধকেই একমাত্র সঠিক মূল্যবোধ বলে বেছে নিয়েছেন, তাদের তো একটা শক লাগবেই। না, আমার উদ্দেশ্য কিন্তু শক দেওয়া নয়, ভাবানো। এই প্রোফাইলে, এই পেজে এবং আমার ইউটিউবে, দ্বিতীয় ইউটিউব চ্যানেল, প্রথম দুটো উড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। অনেকেই আসছেন, নতুন মানুষ, কেউ কেউ প্রশ্ন করছেন, জানতে চাইছেন, গভীরে যেতে চাইছেন। যদিও তাদের সংখ্যা কম, কিন্তু এই বিন্দু বিন্দু জলকণা নিয়েই তো সিন্ধু তৈরি হয়। ওই যে ছোটবেলায় পড়েছিলাম, তাই না? লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড, তাই তো? পরের লাইনগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে, সমুদ্র তৈরি এবং মরুভূমি তৈরির কাহিনী। প্রসঙ্গে আসছি আজকের লাইভের বিষয়, অত্যন্ত সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিষয়। যারা আগ্রহী, জানতে বুঝতে চান, শুনবেন। এই পেজে লাইভের পরেই লিঙ্কগুলো দিয়ে দেব, ইউটিউবেও ভিডিওটি থাকবে, সেখানেও লিঙ্কগুলো দিয়ে দেব। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আরো একবার জানিয়ে দিই, আগামী 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা চলবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক। আপনারা জানেন আমি 23 জানুয়ারি থেকে প্রায় প্রতিদিনই থাকবো, এরকম ইচ্ছে রয়েছে। তো সহযোদ্ধা, পাঠক, যারা জানতে বুঝতে চান, শত্রু মিত্র, সবাইকেই স্বাগত জানাই। স্টল নাম্বার 187, 187, গেট নাম্বার 4, 4 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা হাঁটলেই পত্রভারতী স্টলের সঙ্গে লাগানো পেয়ে যাবেন সহজেই খুঁজে। আমি আবার বলছি, বইমেলা মানে শুধু বই নয়, বই তো অবশ্যই সংগ্রহ করবেন, কিন্তু যারা সংগ্রহ করেছেন তারাও স্বাগত। কারণ মিলন আড্ডায় অনেকের সঙ্গেই ভালো করে কথা বলতে পারেনি, কারণ সঞ্চালকের ভূমিকা আমাকেই পালন করতে হয়েছিল। তাই বইমেলায় আড্ডার সুযোগ, জানা বোঝার সুযোগ অনেক বেশি, অনেকটা সময় দেওয়া যায়। কারণ 100-200 মানুষ তো একসঙ্গে আসেন না, ভাগ করে করে আসেন। সবান্ধবে আসুন, সপরিবারে আসুন। যারা এখনো মুখোমুখি সাক্ষাৎ করেননি এবং মুখোমুখি সাক্ষাৎ হয়নি বলে তাদের সংবেদনশীল বিষয়গুলো আমি স্বাভাবিকভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি, যে ভ্যাকসিন সংক্রান্ত বিষয় বা ইত্যাদি পরামর্শ, অচেনা মানুষকে ব্যক্তিগতভাবে চিনি না, তাদেরকে ব্যক্তিগতভাবে যাওয়া সম্ভব নয়, সমস্যা রয়েছে, সেটা আমি পরিষ্কার করে বহুবার জানিয়েছি। তারা আসুন। আর ডেঙ্গু ভ্যাকসিনের ফাইনাল ট্রায়াল চলছে, আমি আজকেই ফেসবুক পেজে দিয়ে দিয়েছি ট্রায়ালের গল্প, অনেক কিছু, এগুলো বহু আগেই ঠিক হয়ে আছে, আপনারা জানেন। ভোটের পরে ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু জোর কদমে দেওয়া শুরু হবে। আর আমি আগেই বলেছি, শুধু আরটিআই দিয়ে এবারে সামলানো মুশকিল আছে, একটু চোখে চোখ রেখে না বলতে হবে, সেই সাহস অর্জন করুন।
সেরাম ইনস্টিটিউট থেকে শুরু করে আমাদের দেশেই অন্তত 3 থেকে 4টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তৈরি হয়েই আছে ধরে রাখুন। শুধু নির্বাচনের পরে দেখতে পাবেন কিভাবে স্কুলে স্কুলে এবং স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়। তো যারা নিতে চাইবেন তারা নিয়ে নিন, কোনো সমস্যা নেই, কিন্তু জেনে বুঝে নেবেন অবশ্যই। ফ্যাক্ট শিট পড়ে নেবেন, কোন দেশে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়ার ফলে কি কি ঘটেছে এ নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে, আলোচনা আছে, ফিলিপাইন্সের কাহিনী রয়েছে সেখানে। আর যারা আমাদের সহযোদ্ধা তারা তো নেবেনই না, আমরা তো একসাথেই আছি। যে কোনো রকম সমস্যায় আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি, এই ব্যাপারটা তো আমরা কট্টর। তাই যারা ইট পাতা তারা ইট পেতে রাখুন, মানে লাইনে, ভ্যাকসিনের লাইন দিয়ে নেবেন তো। আর বড় লাইন হলে ইট পাততে হয়, আমরা দেখেছি সেটা করোনার সময়, করোনা ভ্যাকসিন যখন দেওয়া হয়। কিন্তু আমরা যারা রয়েছি তারা ইট পেতে রাখি না, ইট হাতে রেখেছি। আশা করি বার্তাটা পেয়ে গেছে। তো যাই হোক, ব্রেন ডেথ মৃত্যু না মুনাফা। 1968 সালের আগে ব্রেন ডেথের কনসেপ্ট ছিল না কেন? হঠাৎ করে 1968তেই আমরা কেন ব্রেন ডেথের ব্যাপারটা জানতে পারছি? আসবো, খুব ইন্টারেস্টিং বিষয়। বিজ্ঞান এবং অগ্রগতি সভ্যতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়ে একটু জানতে বুঝতে অসুবিধে কোথায়, প্রশ্ন রাখতে অসুবিধে কোথায়, তাই না? তো তারও আগে আরো একটা বিষয় বলে দিই, এটা এখানে সংক্ষেপে বলছি কারণ এগুলো নিয়ে বহু আলোচনা করেছি, লিখেওছি আমার পেজে। আমেরিকাতে সাম্প্রতিক যে ভ্যাকসিন শিডিউল, আমেরিকান ইংরেজিতে বলা হয় স্কেডিউল, ব্রিটিশ ইংরেজিতে শিডিউল, তো সেই মার্কিন স্কেডিউলে পরিবর্তন ঘটানো হয়েছে। ভ্যাকসিনে, চাইল্ডহুড ভ্যাকসিনের কথাই বলছি। অন্যান্য ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের যা পরিস্থিতি সেটা তো আপনারা জানেন। অ্যান্থনি ফাউচির কি পরিস্থিতি, তাকে কিভাবে একঘরে করা হয়েছে এবং তার বিচার এখনো চলছে। বয়স হয়েছে বলে কঠোর শাস্তি টাস্তি হয়নি, কিন্তু তাকে বহু ভৎসনার শিকার হতে হয়েছে, আদালতে তাকে বহু বহু সমস্যায় পড়তে হয়েছে। এবং শুধু ফাউচি নন, সেই সময় যারা এই সব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, স্বাস্থ্য বিভাগের হর্তাকর্তা, তাদের এখন খুব দুর্দিন চলছে। তো যাই হোক, সেটা গেল অ্যাডাল্ট ভ্যাকসিনের গল্প, বা যেটা ইমার্জেন্সি ইউজের নাম করে দেওয়া হয়েছিল সবাইকেও, যেটা শিশুদেরকেও সেখানে দেওয়া হয়েছে। আমাদের দেশেও 12 বছর পর্যন্ত তো দেওয়াই হয়েছে অনেকেই, মানে কতটা তো নেমেছিল আমাদের দেশে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে, 12 বছর পর্যন্ত নেমেছে। এবং কোনো কোনো বাবা মা অতি উৎসাহী, তারা মানে তারও কমে বাচ্চা কাচ্চাদের করোনার ভয়ে তারা দিয়ে দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন। তার ফল আমরা দেখতে পাচ্ছি। সবার ক্ষেত্রে নয়, সবার ইমিউন সিস্টেম, ইমিউন রেজিস্ট্যান্স, ইমিউন রিয়াকশন সমান নয় বলে সবার ক্ষেত্রে একই রকম ফলাফল হবে এমনটা আশা করা বাতুলতা। তো যাই হোক, তো চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে আমেরিকায় যেটা এতদিন ফলো করা হচ্ছিল সেটা বদলে ফেলা হয়েছে। বর্তমানে কি বলা হচ্ছে? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আগে 17টা রোগের জন্য দেওয়া হতো চাইল্ডহুড ভ্যাকসিন ফর 17 ডিজিজেস, সেটা কমে এখন 11টি রোগের জন্য দেওয়া হচ্ছে। নতুন যে শিডিউল এসেছে 11টি, আমি লিঙ্ক দিয়ে দিতে পারি যারা বিস্তারে জানতে চাইবেন মার্কিন এই ব্যাপারটা। যদিও পরবর্তীকালে আমার সময় পেলে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা রাখতে পারি ভিডিওতে। তাহলে 6টা কমে গেল, 17টার জায়গায় 11টা হলো। কেন হলো? ওই যে সেখানকার মানুষের মধ্যে আন্দোলন, প্রতিবাদ, এবং শুধু মানুষের আন্দোলন প্রতিবাদ নয়, ডোনাল্ড ট্রাম্পের যে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র, রবার্ট কেনেডির সন্তান, যাকে পিতা রবার্ট এফ কেনেডি, তাকে কিভাবে কারা হত্যা করেছিল
সে বিষয়েও আমার পরবর্তী বইটিতে বিস্তারিত আলোচনা, তদন্ত, ক্লাসিফাইড ফাইল, অনেক গোপন কিছু থাকছে এরই পিতা। যাই হোক, এবং এই রবার্ট এফ কেনেডি জুনিয়র, তাকে দেখবেন কথা বলতে গেলে তার একটা ভয়েসের সমস্যা হয়, সেটা ভ্যাকসিনের কারণেই হয়েছে, তিনি সেটা পরিষ্কার জানিয়েও দিয়েছেন। তো সেই রবার্ট এফ কেনেডি জুনিয়র এখন ডোনাল্ড ট্রাম্পের হেলথ সেক্রেটারি। তো তিনি উদ্যোগ নিয়েছেন, অবশ্যই সম্ভব হয়েছে কারণ জনগণের স্বতঃস্ফূর্ত একটা ব্যাকল্যাশ, যেটা করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আগে তো শুরু হয়েছিল। আগে অনেক চিকিৎসক, রবার্ট এস মেন্ডেলসনের মতো মানুষ এবং অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডের মতো মানুষ তো মানুষকে সজাগ করেছিলেন, কিন্তু এই বারুদের স্তূপে, জমতে থাকা বারুদের স্তূপে আগুন লাগিয়ে দিয়েছে করোনা ভ্যাকসিন। তার ফলে এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, তাহলে 17টার পরিবর্তে 11টা রোগ, এখন 6টা রোগ কমে গেল কেন? তাহলে ওই ভ্যাকসিনগুলো কেন দেওয়া হচ্ছিল? তাহলে নতুন বিজ্ঞান অনুসারে ওই রোগগুলোর দরকার নেই, মানে ওই ভ্যাকসিনের দরকার নেই, তাই তো? অনেকে বলছেন পুরোটাই বাদ দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, ভ্যাকসিন ম্যান্ডেট তো আর নেই সেখানে। স্কুলেও আমরা এগুলো রেকমেন্ড করার কথা বলা হচ্ছে, কিন্তু রেকমেন্ডেশন, ম্যান্ডেটের কোনো গল্প নেই। স্কুলে ভর্তির ম্যান্ডেট এগুলো সব উঠে গেছে এখন, আইন টাইন আসছে, ওগুলো কোনো বিষয় নেই। অর্থাৎ রেকমেন্ডেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ 17টি রোগের পরিবর্তে 11টি রোগের ভ্যাকসিনকে রেকমেন্ড করছে সিডিসি, মার্কিনী সংস্থা সিডিসি, যেটা গোটা বিশ্বের ওপরও তার একটা বড় রকমের প্রভাব আছে। এবং আপনারা জানেন যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ, যাই হোক, তো এই সিডিসি করোনা কালে কত বড় ভূমিকা নিয়েছিল এবং এই সিডিসি কে দিয়ে হুকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল সে একটা ইতিহাস, এ নিয়ে বিস্তারিত বলেছে, লিখেছে। তো সেই সিডিসি এখন এই বার্তা দিচ্ছে যে 11টা রোগ, 17টা রোগ নয়, 11টা রোগের বেলায় আমরা ভ্যাকসিন রেকমেন্ড করছি। বলাই বাহুল্য, শিশু বিশেষজ্ঞের দল আর কি, পেডিয়াট্রিশিয়ান যারা রয়েছেন, আমেরিকান সংস্থা, তারা ব্যাপক খেপেছেন। তারা বলছেন যে এতে করে শিশুদের জীবন নিয়ে খেলা হচ্ছে, চিনিমিনি খেলা হচ্ছে। তো এবং এটা ঠিক নয়। তারা বলছেন তাদের সংগঠন, মানে শিশু চিকিৎসকদের যে সংগঠন রয়েছে আমেরিকায়, তারা ওই আগের শিডিউলকেই ফলো করার কথা বলবেন অভিভাবকদের। তো এই ব্যাপারটা নিয়ে একটা চাপানুতর শুরু হয়ে গেছে সেখানে এই শিশু বিশেষ চিকিৎসকদের সঙ্গে এই সিডিসির। তো শোনা যাচ্ছে যে শিশু চিকিৎসকরা, তারা তাদের সংগঠন মামলা করবেন আর কি এই ব্যাপারটা, পুরনো শিডিউলকে ফিরিয়ে আনার জন্য, মানে আমেরিকান ইংরেজিতে শিডিউল, তো সেটাকে ফিরিয়ে আনার জন্য তারা মামলা টামলা করবেন বলে হুমকি দিয়েছেন, এবং করবেন বলেই আমার বিশ্বাস। কারণ তাদের অনেকেই বলছেন মৌরসি পাট্টায় ঘা পড়েছে, তো মানে এত ভ্যাকসিন কমে গেল, ডোজ কমে গেল, এবং কেনা জানে চিকিৎসকেরা এই ভ্যাকসিন প্রেসক্রাইব করে ফার্মা কোম্পানি থেকে সরাসরি কি পান? ভালোবাসা পান। ভালোবাসা পান, তাই তো? তো স্বাভাবিকভাবেই অনেকেই নিন্দুকেরা বলছেন যে এরা শিশুদের স্বাস্থ্য নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে অনেক বেশি চিন্তিত তাদের মৌরসি পাট্টা এবং তাদের এই ফার্মা কোম্পানি থেকে বাড়তি ভালোবাসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে বলে তারা উদ্বিগ্ন, এমনটাই অনেকে বলছেন। আমি বলছি না, আমেরিকায় এসব চলছে, এটা তো আমাদের দেশের ছবি নয়, মানে আমেরিকায় এটা চলছে, যেটা খোঁজ খবর রাখলেই বুঝতে পারবেন যে শিশু চিকিৎসকরা, এবং আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি, সোশ্যাল নেটওয়ার্কিং এ, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি, শিশু চিকিৎসকরা একেবারে আদা জল খেয়ে আগের যে ভ্যাকসিন শিডিউল ছিল সেটাকেই ফলো করার কথা বলছেন, শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে, জনস্বাস্থ্যের কথা ভেবে, মার্কিনীদের স্বাস্থ্যের কথা ভেবে। বেশ, বাকিটা আপনাদের বিবেচ্য। এখন যেটা প্রশ্ন, আমি যেটা অনুরোধ করব আপনাদের ভেবে দেখতে, কিরকম বলুন দেখি। আচ্ছা, বিজ্ঞান যদি হয়, তাহলে এই বিজ্ঞান, কোন বিজ্ঞানটা সত্যি? মানে সিডিসির বিজ্ঞানটা সত্যি, না আমেরিকান যে শিশু বিশেষজ্ঞদের বিজ্ঞান, তাদের যে সংগঠন, তারা যে আগের শিডিউলটাকেই ফলো করতে বলছেন,
সেই বিজ্ঞানটা সত্যি। বিজ্ঞান তো মানে দুরকম হয় না, তাই তো হওয়ার কথা। মানে বিজ্ঞান তো মানে একটাই থাকবে, একদম দুয়ে দুয়ে মিলিয়ে চার হয়, যেটা ম্যাথমেটিক্স আর কি, সেটাই তো বিজ্ঞান। তো এই বিজ্ঞানগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কেন বলুন তো? ছটা রোগ কমে গেল পট করে, এই প্রশ্নগুলো করবেন না? তাহলে এতদিন কেন দেওয়া হচ্ছিল? এবং এই যে এত এত সাইড এফেক্ট এবং অনেক শিশুর শরীরে ব্রেন ইনজুরির মতো ব্যাপার, এবং এই যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কম্পেনসেশন আমেরিকা দিয়ে এসছে তথা ইউরোপ দিয়ে আসছে অনেক দেশে, এবং যেখানে এই ফার্মা কোম্পানির বিরুদ্ধে লড়াই মানে কোনো কেস করা যায় না, সরকারকে বলতে হয়। ভাবতে পারেন, এই যে ফার্মা কোম্পানি আমেরিকায়, আমাদের দেশেও সর্বত্র একটা অদ্ভুত ইনডেমনিটি ক্লজ আছে, অর্থাৎ মানে আপনি অন্য কনজিউমার হিসেবে আপনি অন্য অন্য কোনো প্রোডাক্ট পেয়ে যদি সন্তুষ্ট না হন, বা সেটা ধরুন আপনি একটা তেল কিনলেন, তেল কিনে দেখা গেল মাখার পরে আপনার চুল উঠে গেল বা অন্য সমস্যা হলো, আপনি বুঝতে পারলেন ওই তেলের জন্যই হয়েছে। বা আপনি কোনো ইলেকট্রনিক গুডস কিনলেন এবং দেখা গেল যে আপনার কাছ থেকে দাম যথেষ্ট নেওয়া হয়েছে কিন্তু সেটা ফাংশন করছে না, ম্যাল ফাংশন করলো, বা এইরকম ভাবে কনজিউমার কোর্ট আছে, জানেন তো আমাদের দেশেও আছে। কনজিউমার রাইটস কে আপহোল্ড করবার জন্য কনজিউমার প্রোটেকশন ল রয়েছে, কিন্তু এই ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু করা যায় না, জানেন তো, যায় না। মানে একেবারে মানে সরকারকে ওরা এমন ভাবে হাইজ্যাক করে নেয় যে ভ্যাকসিন কোম্পানি যারা দিচ্ছে তার বিরুদ্ধে সরাসরি কোনো রকম মামলা করা যাবে না, কেস করা যাবে না, ক্ষতিপূরণের দাবি করা যাবে না। ব্যাপারটা ওরকমই চলছিল আমেরিকাতেও, তাই ছিল প্রথমে। পরবর্তীকালে জনগণের প্রতিবাদে এবং এই যে বিশিষ্ট যাদের চিকিৎসকদের নাম বললাম তাদের উদ্যোগে ভ্যাকসিন ইনজুরি কোর্ট সেখানে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি কি মামলা সরকারের ঘরে করতে হচ্ছে। সেখানেও কিন্তু এই ফাইজার বলুন বা এই মডার্না বলুন বা এসব যে বড় বড় মাল্টিন্যাশনাল ভ্যাকসিন প্রস্তুতকারক আছে বা ড্রাগ ম্যানুফ্যাকচারার রয়েছে, তাদের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণের মামলা করা যাচ্ছে না, যায় না, এখনো যায় না। সরকারকে জানাতে হয়, সরকারের ক্ষেত্রে ওদের যে কোর্ট আছে সরকার সেটা দেখভাল করে, সেখানে কমপ্লেন লজ করতে হয়, তারপরে দেখে শুনে করা হয় এবং বিচার টিচার করা হয়, দেখা হয়, ইনভেস্টিগেশন, অটোপসি রিপোর্ট ইত্যাদি, মানে মৃত্যু হলে আর কি বা অন্যান্য ক্ষেত্রে দেখার পরে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সরকারি টাকায়, জনগণের টাকায় ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ ওরা ব্যবসা করবে, জনগণ থেকে লাভ কামাবে, মুনাফা কামাবে, অথচ জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে জনগণের ট্যাক্সের টাকায়। ভাবতে পারেন মানে কতটা ওদের মানে ক্ষমতা, কতটা ওদের ঔদ্ধত্য। এটা তো আমাদের মগজ ধোলাইয়ের পরে, মগজ ধোলাই হওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে না। তো যাই হোক, তো বেশ কিছু নামি দামি উকিল সেখানে লড়াই করছেন এই ভ্যাকসিন কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিশেষ করে আমি এরকম এক বিশেষ উকিলকে নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও করতে চাইব, তার নামটি আমি ইচ্ছে করে বলছি না, থাক না একটুখানি। তো তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে লড়াই করছেন। এরকম উকিল আমাদের দেশে দরকার। তবে যদিও জনগণ এখনো জাগেনি বলেই উকিলের আবির্ভাব হচ্ছে না, জনগণ জাগলেই উকিলের আবির্ভাব হয়ে যাবে আমার বিশ্বাস। তো যাই হোক, তো তাকে নিয়ে তিনি কিভাবে ফাইট করছেন এবং কিভাবে এই ভ্যাকসিন কোম্পানিগুলোর এই ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন তার বক্তব্যে, বক্তৃতায়, যে কনজিউমার কোর্টে সাধারণ জিনিসপত্র কোনো কিছু হলে আমরা মামলা করতে পারি, কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারি, কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে কেন পারি না? হ্যাঁ, সঙ্গত প্রশ্ন, কেন পারবো না? সরকারকে কেন জনগণের টাকায় ক্ষতিপূরণ দিতে হবে? আর আমাদের দেশে তো ভ্যাকসিন কোর্টই নেই, কিছুই নেই আমাদের দেশে, আমরা তো গিনিপিগের দেশ। অবিলম্বে আমাদের চিকিৎসকদের উচিত অন্তত, তারা তো ডলার ড্রিমের স্বপ্ন দেখেন, আমেরিকায় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন, ছেলে মেয়েকে আমেরিকা থেকে পড়িয়ে আসেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন স্কুল অফ মেডিসিন থেকে স্বপ্ন টপ্ন দেখেন। তো অন্তত ওদের এতই ভালো বাসেন তখন একটু ওদের থেকে শিখুন। আমাদের দেশেও ভ্যাকসিন ইনজুরি কোর্টের দাবি তুলুন, আওয়াজ তুলুন, হে চিকিৎসকগণ,
শুধুমাত্র এই মুনাফা, বাড়ি গাড়ি এসব করেই আপনারা জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা পালন করছেন? লজ্জা লাগে না? You should be ashamed of your conduct. যেটা ভ্যাকসিন সভ্য দেশের মতো করে, যেটা ইউরোপে আছে, আমেরিকায় আছে, ক্ষতিপূরণের ব্যাপারটা, যারা ভ্যাকসিন ইনজিওর্ড হচ্ছে তার জন্য আওয়াজ তুলবেন না আপনারা? আপনাদের সভ্য দেশের সভ্য মানুষ, সভ্য নাগরিকের পুরো ভাগে জনশাস্ত্রকে একেবারে ঝাঁ ঝকঝকে করে গড়ে তুলছেন আর বড় বড় নার্সিংহোম বানাচ্ছেন নাকি? তাই হায় ভারত, হায় মহান দেশ। গাড়িতে, নামি দামি গাড়িতে অবশ্য অনেকে মেরা ভারত মহান বলে লিখে রাখেন আর কি। স্বাভাবিক, এরকম ধরনের ভারত যদি আপনাদেরই তো এরকম ধরনের ভারতই চাই, যারা আপনাদের অবিরাম মুনাফা কামানোর সুযোগ করে দিয়ে যাচ্ছে আর জনগণকে দিনের পর দিন গিনিপিগ বানিয়ে রেখে দিয়েছে, প্রশ্নহীন বিনোদন দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে দিনের পর দিন। যাই হোক, এবার দেখুন আমাদের দেশ, কাট টু ইন্ডিয়া। আমাদের দেশে কি হয়, এখনো পর্যন্ত কি চলছে? 12খানা রোগের জন্য চাইল্ডহুড ভ্যাকসিন দেওয়া হয়। 10 বছর পর্যন্ত 18খানা ডোজ। হ্যাঁ, 10 বছর পর্যন্ত 18টি ডোজ। ওই বিসিজি মানে যক্ষা, পোলিও, হেপাটাইটিস, এইরকম মিলিয়ে, রোটা ভাইরাস, এই সমস্ত মিলিয়ে 12টি রোগ। 10 বছর পর্যন্ত কতগুলো ডোজ? 18টা ডোজ। আর প্রাইভেটে অনেক স্কুল টুল তারা আবার 21টা ডোজের কথা বলে, মানে ভর্তি করতে সময় আর কি। আমার কাছে তথ্য আছে, চান দিয়ে দেবো আপনাদের চাইলে। ব্র্যান্ডেড স্কুলে যারা বা ছেলে মেয়ে ভর্তি করছেন তথাকথিত, তাদের অ্যাডমিশন ফর্মেও এই ভ্যাকসিনের কথা বলা আছে। ভ্যাকসিন কার্ড তারা চাইছে এবং সেক্ষেত্রে লিখে দিতে, মানে কোন কোন ভ্যাকসিন আছে সেখানে টিক মারতে হবে, দেওয়া হয়েছে। আমাদের এক সহযোদ্ধা, যিনি প্রাকৃতিক পন্থায় তারা পিতা মাতা হয়েছেন, তারা সেরকম একটি স্কুলে আনভ্যাকসিনেটেড সন্তানকে ভর্তি করেছেন, বুক ফুলিয়ে প্রতিবাদ করেছেন। কর্তৃপক্ষ মাথা নত করে বলে মেনে নিয়েছে। হ্যাঁ, বাধ্যতামূলক নয়, আপনারা অ্যাডমিশন ফর্মে এসব লিখবেন কেন? লিখতে পারেন, কিন্তু আমরা এটা মানি না। কিন্তু ভাবুন, ভ্যাকসিন ম্যান্ডেট কিন্তু এভাবেই চালু হয়। আমরা প্রতিবাদ করি না বলে, যেহেতু লেখা আছে প্রিন্টেড ছাপা অক্ষরে, গুরুগম্ভীর ঝাঁ ঝকঝকে ব্র্যান্ডেড স্কুল মানে সেটা সত্যি শিরোধার্য। এভাবেই তো আমরা আমাদের কবর খোঁড়ে চলেছে। তারা প্রতিবাদ করেছেন, একদম কোন রকম সমস্যা হয়নি। হ্যাঁ ঠিকই তো, বাধ্যতামূলক নয়, ঠিক আছে আপনারা ভর্তি করুন। কি বুঝলেন? এবার বিভিন্ন জায়গায় দেখুন, খোঁজ করুন, গুগল সার্চ করুন, বিভিন্ন জায়গায় খোঁজ করুন, সেখানে সব জায়গায় বড় বড় সব ফার্মা কোম্পানি, তাদেরও তো ভ্যাকসিনের উইং আছে, সেখানে পরিষ্কার লেখা আছে, মেয়ো ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন রকমের সব ফার্মা কোম্পানির যে পোর্টাল, ওয়েবসাইট, ইনফরমেশন ডিপার্টমেন্ট, কি লেখা আছে? এই চাইল্ডহুড এই ভ্যাকসিন গুলো নাকি ম্যান্ডেটরি, মানে এই 12টা রোগের ভ্যাকসিন, মানে 10 বছর পর্যন্ত 18টা ডোজ সব মিলিয়ে, প্রাইভেট হলে 21-22টা হয়ে যায়। তারা আরো বেশি, যত ডোজ দেবেন তত সন্তান ভালো থাকবে, তাই না? আর 18 বছর পর্যন্ত কতগুলো ডোজ হয়? 25খানা। কত অ্যালুমিনিয়াম, কত পারদ আপনার সন্তানের শরীরে ঢুকছে সে হিসেব আছে। আর ভ্যাকসিনের মধ্যে কি কি থাকে, কি কি রাসায়নিক থাকে, তার ডিটেল বিস্তারিত তালিকা অমৃতস্বপত্র 2য় খণ্ডে আছে। যারা বইপত্র সংগ্রহ করতে চান না, এখনো করেননি, অন্তত ওই বইটি সংগ্রহ করুন, বাঁচিয়ে রেখেছি এখনো জরুরি বলে।
নতুন স্টক আনা হয়েছে দ্বিতীয় খণ্ডের, সেখানে ভ্যাকসিনের তালিকা দেওয়া, মানে ইনগ্রেডিয়েন্টস কি কি থাকে তালিকা দেওয়া আছে, তথ্যসূত্র সহ, সিডিসি থেকে নেওয়া। এবং সেই যে ইনগ্রেডিয়েন্টস গুলো ভ্যাকসিনে থাকে তার কি কি ক্ষতি হতে পারে এবং দৈনন্দিন আমাদের সেগুলোকে কিভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্লিনিং ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এমন, ক্লিন করতে ব্যবহার করা হয় এমন রাসায়নিক ভ্যাকসিনের মধ্যে আছে। পারকারি, পারদ তো ছেড়ে দিলাম, মানে মার্কারি, ভাবতে পারেন পারদ, অ্যালুমিনিয়াম, আরো বহু কিছু, এখানে বলতে গেলে মূল বিষয়টাই হারিয়ে যাবে, শুধু দেখুন পড়ুন। তো যাই হোক, তো সেইখানে সেই সাইট গুলোতে পরিষ্কার বলা আছে চাইল্ডহুড ভ্যাকসিন এগুলো নাকি ম্যান্ডেটরি। তাই মিথ্যে কথা নয়, কোনো ভ্যাকসিনই ম্যান্ডেটরি নয়, সেটা আমরা জানি, বাধ্যতামূলক নয়। ক্ষতিপূরণ দেওয়া ছেড়ে দিলাম, আমেরিকাতে ক্ষতিপূরণ দিচ্ছে এত এত, তাও বাধ্যতামূলক নয়। এই যে কি হচ্ছে সেটা জানেন আপনারা। আর এইখানে ক্ষতিপূরণের কোনো গল্প নেই, কিচ্ছু নেই, বাধ্যতামূলক। ওই যে মানুষ প্রশ্ন করে না করোনার সময় যেমন বাধ্যতামূলক, বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, মানুষ বিশ্বাস করলো, ওই যে মগজ ধোলাই। আর এই ছাপানো অক্ষর মিডিয়া, দালাল মিডিয়া এবং দালাল যে সব বুদ্ধিজীবী আছে এবং সবাই, তার বাইরেও তো একটা জগৎ আছে, সেই জগৎটাকে তো জানতে হবে, বুঝতে হবে। তো সেই দায়িত্বই তো আমরা নিচ্ছি। নিয়েছি এবং নিতে থাকবো আগামীতে যতক্ষণ দেহে আছে প্রাণ। তাহলে এখন প্রশ্ন করুন, এই যে আমেরিকাতে 17টি রোগের থেকে কমে 11টি রোগের চাইল্ডহুড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এটা কেন হলো? নিশ্চয়ই এমনি এমনি হয়নি, ওদেরও সেখানেও বিজ্ঞান আছে। তাহলে দুই বিজ্ঞানে ফারাক কেন? আর এই ক্ষেত্রে যেখানে আমেরিকা জানাচ্ছে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মূলত ডেনমার্কের মডেল এবং আরো 12টি প্রথম বিশ্বের দেশ, মানে 12 না 22টি এরকম, যাই হোক, মূলত ডেনমার্কের মডেল, সেখানে এই ভ্যাকসিন গুলো দেওয়া হয়। কোনোদিনই 17টি রোগের ভ্যাকসিন সেখানে দেওয়া হয়নি, ওখানে ওই 11টি রোগের ক্ষেত্রেই দেওয়া হয়, তাও ম্যান্ডেট বলে কিছু নেই, রেকমেন্ড করা হয়। তো সেখান থেকেই আমেরিকাতেও করা হলো, এখান থেকেই তো গেল রব উঠেছে, শিশু বিশেষজ্ঞরা মানে চিকিৎসকেরা রীতিমতো চিন্তিত হয়েছে যে ডেনমার্ক নাকি আমেরিকার মতো নয়, মুখ তমুক ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, তাহলে ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনারা যদি বলেন যে ডেনমার্কের জনতা আমেরিকার জনতার মতো নয়, ডেনমার্কের ভৌগোলিক চরিত্র আমেরিকার ভৌগোলিক চরিত্রের মতো নয়, ডেনমার্কের জলবায়ু মার্কিন জলবায়ুর মতো নয়, এসব বিভিন্ন কারণে, ডেমোগ্রাফিক প্যাটার্নের কারণে নাকি ওটা ফলো করা যাবে না, ওটা আলাদা, ওটা আলাদা, ডেনমার্কটা আলাদা, আমেরিকাটা আলাদা, তাই ওই নিয়ম এখানে চলবে না, এখানে চললে মার্কিন শিশুদের সর্বনাশ হবে, এমনটাই তো আপনারা মনে করছেন। হে মহান বিজ্ঞানিক বিশেষজ্ঞ চিকিৎসক শ্রেণী সমাজ, তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি দুটো দেশের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে, দুটো দেশের জনসংখ্যা বা ডেমোগ্রাফিক ফিচার্স এর কারণে আপনারা মনে করেন যে মার্কিন ভ্যাকসিন শিডিউলটাই ঠিক আছে ওদের দেশের জন্য, মানে যেহেতু আলাদা আলাদা ব্যাপার আর কি দুটো দেশের মধ্যে, তাহলে দুটো মানুষের মধ্যে আলাদা আলাদা ব্যাপার নেই, বহু আলাদা আলাদা ব্যাপার আছে। বায়োমেট্রিক্স আলাদা, জিনগত গঠনের উপরে তো বায়োমেট্রিক নির্ভর করে। এখনো আপনারা এই প্রকৃতির অনন্য যে প্রতিটি মানুষের ভিন্নতাকে, তাকে কাজে লাগিয়ে আপনারা কিউআর কোড বানাচ্ছেন, মানে মানুষকে কিউআর কোড বানাচ্ছেন, ডিজিটাল আইডি তৈরি করছেন, প্রকৃতির বদান্যতাতেই তো করছেন। তো এই যে প্রতিটি মানুষ আলাদা, তাদের বেলায় যখন আপনারা ভ্যাকসিনটা গুঁজে দেন তখন বলেন ইউনিভার্সাল।
ও, ভ্যাকসিনটা ইউনিভার্সাল, জনগণের প্রত্যেকের জন্যই নাকি কার্যকরী। আর তাহলে যখন দেশের ব্যাপারে যখন আসে, তখন আপনাদের ভৌগোলিক ব্যবধান, ভৌগোলিক বৈশিষ্ট্যের ফারাক, ডেমোগ্রাফি এসব মনে পড়ে না। আর যখন প্রতিটি মানুষকে গুঁজে দেওয়া হয় ওই একই মাল, তখন আপনাদের বৈচিত্র্যের কথাটা মনে পড়ে না, যেহেতু ব্যবসায় মুনাফায় আঘাত লাগে। আসুন তর্ক করুন, এটা তো রাগের ক্ষোভের কোনো ব্যাপার নয়, তো যুক্তির ব্যাপার, তাই তো। আর যদি বিজ্ঞান হয়, তাহলে ডেনমার্কের শিশুরা কি মঙ্গল গ্রহ থেকে পড়েছিল, নাকি আমেরিকার শিশুরা চাঁদ থেকে নেমেছে? প্রশ্ন করবেন না? তাই আমি অনুরোধ করব সব অভিভাবককে, যারা এখনো এই অন্ধের মতো মেনে চলেছেন আমাদের দেশে, প্রশ্ন করছেন না, তাদের বলবো, তাহলে আমেরিকায় যা ঘটছে, ডেনমার্কে যেটা ঘটেছে, এবং আমেরিকায় বহু মানুষ এখন প্রাকৃতিক পন্থায়, মানে কোনো ভ্যাকসিনই দিচ্ছেন না। বেশ, আপনারা ওই বৈপ্লবিক ভাবে আপনাকে যে আপনাদের একেবারে র্যাডিক্যাল শিফট, মানে কমপ্লিটলি অ্যান্টি ভ্যাক্স হতে বলি না, আমি একদমই বলি না, কেন হবেন, কিন্তু সিলেক্টিভলি ভাবতে পারেন তো। এই যে কমে গেল 6টা, কেন কমে গেল, এটা তো ভাবতে পারেন, তাই তো। তাহলে আপনার সন্তানের মঙ্গলের জন্য অন্তত একটু রিসার্চ করতে পারেন। আমি বারবার করে বলি, না জানাটা অপরাধ নয়, জানার চেষ্টা না করাটাই অপরাধ। সেটা ঘাঁটুন, দেখুন কোন রোগে কি ভ্যাকসিন এখানে দেওয়া হচ্ছে। আপনারা তো শিক্ষার বড়াই করেন, অশিক্ষিত তো নন আপনারা। কমেন্ট মাঝে মাঝে করে যান কত জ্ঞানীগুণী মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে আপাদা মস্তক ব্রেন ওয়াশড পিপল। তারা দেখুন যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলো দেখবেন, পর্যবেক্ষণ, মিডিয়া কি বলল, ডাক্তার, ফার্মা কোম্পানির কেনা ডাক্তার কি বলল, সেটা বড় কথা নয়। আপনার আশেপাশে কোনো পার্টিকুলার রোগের মৃত্যু হার কত, মৃত্যু হার কত, তাই তো, সেটা বুঝুন। অন্ধের মতো সবকটা দিয়ে দেবেন কেন? ভালো করে বুঝুন কোনটা দেবেন, কোনটা দেওয়া উচিত নয়, এগুলো দেখুন, প্রশ্ন করুন। ছোটবেলায় ভ্যাকসিন, যক্ষার ভ্যাকসিন গুঁজে দিয়ে দেওয়ার পরেও এখনো আমাদের দেশে প্রতিদিন 1,500 করে যক্ষার রোগী মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? যক্ষা হচ্ছে কেন? ছোটবেলাতেই তো দেওয়া আছে, কাজ করছে না বুঝি। কিন্তু যখন এই ভ্যাকসিন দেওয়া হতো না, তখন তো এত যক্ষা রোগী ছিল না। যাই হোক, এই প্রশ্নগুলো করুন। আর পোলিও নিয়ে একটা আতঙ্ক আছে, আমি জানি বিশেষ মানুষের মধ্যে। তা তাদের বলবো, আমেরিকায় ওরাল পোলিও বহু আগেই নিষিদ্ধ হয়েছে, মানে যেটা খাওয়ানো হয়, অন্তত সেটার ব্যাপারে সতর্ক হন, যে যেখান থেকে খুব বেশি করে পোলিও আরো ছড়াচ্ছে বলে ফ্ল্যাগ করা হয়েছে। যেটা ইনজেকশনের ফর্মে, যেটা আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড, যেটা সেইটা নেওয়া হোক, সেটা দিন। এ নিয়ে তো আমার আলোচনা আছে, ভিডিও আছে, দেখুন না প্রথম বিশ্বে কোথাও ওরাল পোলিও দেওয়া হয়, খাওয়ানো হয় কিনা। অন্তত এই বিষয়টা ভাবুন, সন্তানের স্বার্থে ভাবুন, রিসার্চ করুন। যদি আপনাদের মনে হয় পোলিও ভ্যাকসিনটা নেওয়া উচিত, পোলিও খুব ভয়ঙ্কর, ঠিক আছে, নিন, কিন্তু ওরাল পোলিওটাকে অ্যাভয়েড করুন। এইভাবে তো এগোনো যায় একটু একটু করে। রাতারাতি আপনি প্রকৃতির বুকে ফিরে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা তো সম্ভব নয়। এতদিন ধরে আমাদেরকে এসব বোঝানো হয়েছে, রাতারাতি সম্ভব নয়, কিন্তু একটু একটু করে তো বোঝা যায়, চেষ্টা করা যায়, তাই না? একজন আমাকে আবার প্রশ্ন করেছেন যে জলাতঙ্ক, মানে কুকুর কামড়ালে কি করবেন। সে তো বহুবার বলেছি, কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় না। পাগলা কুকুর কামড়ালে, আনপ্রোভোকড বাইট হলে, তবেই জলাতঙ্কের একটা সম্ভাবনা থাকে, তাও সবার হবে তাও বলা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনি প্রশ্ন করেছেন যে
আপনি বারবার এই হোলিস্টিকের কথা বলেন, আপনি মডার্ন মেডিসিনকে যাতা বলেন, অমুক তমুক। আমি বলি না না না, বর্তমানে বলি, কিন্তু যখন হিপোক্রেটিস যাকে আদি পিতা বলা হয় এবং স্যামুয়েল উইলিয়াম অসলার, এরাও তো মডার্ন মেডিসিনের আদি আধুনিক পিতা অসলার, তাকে নিয়ে তো আমি গ্রিগরি রাসপুটিনে লিখেছি, তাকে তো আমি সম্মান জানিয়েছি। ফার্মা কোম্পানির কন্ট্রোল প্রতিষ্ঠিত হওয়ার পরে যে মানে মডার্ন মেডিসিন বলতে যেটা আমরা দেখতে পাই সেটা অত্যন্ত বিপজ্জনক হয়ে গেছে 99% ক্ষেত্রে, আমি সেটাই বারবার করে বলি। তো যাই হোক, তো তারা বলেন তখন আছে, কে বলল নেই। হোমিওপ্যাথিতেই লিসিনাম বলে র্যাবিস প্রতিরোধের একটি ফর্মুলেশন আছে, যেটা হাইড্রোফোবিয়ানাম এরকম নামেও পরিচিত। তো এই লিসিনাম র্যাবিট ডগের মানে জলাতঙ্ক আক্রান্ত কুকুরের স্যালাইভা থেকেই তৈরি হয় এই ফর্মুলেশনটা। আপনাদের কি জানতেন? জানেনই না, কারণ হোমিওপ্যাথিক গবেষণাকে পুরোটাই তো ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তার কার্যকারিতা কি, তার কি ব্যাপার সেটা নিয়ে কোনো কিছুই হয় না, এক কথায় বলে ধুস। তাই তো? আছে আছে আছে, সব ধামাচাপা। হানিম্যানদের ধামাচাপা, কেন্দ্রের ধামাচাপা না দিলে কি ফার্মা কোম্পানির ব্যবসা এমন ফুলে ফেপে উঠতো? হোমিওপ্যাথি করে বা হোলিস্টিক চিকিৎসা করে কোন চিকিৎসক এত উপার্জন করতে পারেন, এত বিলিয়ন বিলিয়ন ডলার বাড়ি গাড়ি করতে পারেন হোমিওপ্যাথিতে বা যে কোনো হোলিস্টিক ট্রিটমেন্টে, আয়ুর্বেদে এত উপার্জনের জায়গা আছে, সুযোগ আছে? নেই। এত যন্ত্রপাতির শোকেস করার সুযোগ আছে, টম টম করার সুযোগ আছে? নেই। ওগুলো দিয়ে আইওয়াশ করতে হয়। বাবা কিরকম যন্ত্রপাতি, একেবারে ঝকঝক করছে, একেবারে ব্র্যান্ডিং। রবার্ট এস মেন্ডেলসনের মতো, যিনি ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক ছিলেন, তাকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি। সেই মহান চিকিৎসক যিনি সেই সময়ে দাঁড়িয়ে অভিভাবকদের ভ্যাকসিন নিতে বারণ করেছেন এবং এ নিয়ে বইপত্র লিখেছেন। কি করে চিকিৎসক ছাড়া শিশুদেরকে মানুষ করবেন, ভাবতে পারেন? একজন চিকিৎসক হয়ে লিখছেন। তো তিনি এসব তো বহু আগেই তুলে ধরেছেন। যাই হোক, প্রশ্ন করুন। যখন তখন কুকুর কামড়ালো, ভ্যাকসিন নিতে দৌড়লেন না, দেখুন কুকুরটি অসুস্থ কিনা, সম্ভব হলে তাকে স্টাডি করুন। আর কুকুরটি আগে মরবে, আপনি মরবেন না। কারণ কুকুরটি জলাতঙ্ক থাকলে, র্যাবিড হলে, তবেই তার স্যালিভাতে থাকতে পারে সেটা। রাতারাতি নিয়ে দৌড়ে চলে গেলেন ভয়ে, প্যানিকে। এটা তো আগে তাই ছিল, অবজার্ভ করার ব্যাপার ছিল, আমরা জানতাম সেটাই ছিল। কিন্তু ওই যে ব্যবসা মার খাবে তাই, আর প্যানিকও কাজ করে। আপনার চেনাশোনা কুকুর কামড়েছে, সেক্ষেত্রে দেখবেন না আপনি কুকুরটা অসুস্থ কিনা। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের স্টাডি করতে বলছি, রিসার্চ করতে বলছি মাত্র, ভাবতে বলছি মাত্র। আর যারা বারবার করে এরকম জলাতঙ্কের কথা বলছেন, তাহলে কি করবেন? তাহলে আরে বাবা, কুকুর আপনাকে বছরে কবার কামড়ায়? কুকুরে কামড়ে গোটা পৃথিবীতে কত লোক মরে? ওইটা কি ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আছে? বাচ্চাদেরকে গুঁজে দেওয়া হয়? যদি প্রতিবাদ না হয়, ওটাকেও গুঁজে দেবে আগামীতে। সে ব্যবস্থা হচ্ছে। এই দেখুন কুকুর নিয়ে সুপ্রিম কোর্টে কি হচ্ছে, কেন আগামীতে এগুলো ক্ষেত্র তৈরি করছে ওরা। চাইল্ডহুড ভ্যাকসিনের মধ্যে র্যাবিসকে ঢুকিয়ে দেবে, তার তোড়জোড় চলছে যদি আমরা প্রতিবাদ না করি। আরে বাবা, আমি ইমিউনাইজেশন শিডিউলের কথা বলছি, চাইল্ডহুড ভ্যাকসিনের কথা বলছি। সেখানে এসে জলাতঙ্ক নিন না, যত খুশি নিন, হোলিস্টিকে যেতে হবে না। লিসিনামকে নিয়ে জানার কোনো দরকারও নেই আপনাদের, নিতে থাকুন, কোনো সমস্যা নেই।
কিন্তু পরিণামের জন্য তৈরি থাকুন, পরিণামের জন্য, পরিণতির জন্য তৈরি থাকুন। এখনো কিন্তু কিছুই দেখেননি। যাই হোক, খুব সহজ করে বলি, জানেন তো, সভ্যতার অগ্রগতি মানেই, এই স্বাস্থ্যক্ষেত্রে বলুন, যে ক্ষেত্রেই বলুন, মানুষ মানুষকে ব্যবহার করেই কিন্তু আমরা এখানে পৌঁছচ্ছি, ইউজ করে। ক্যাপিটালিজম তাই, জায়নিস্ট ক্যাপিটালিজম তো মানেই তো তাই। এখন ক্যাপিটালিজম মানেই জায়নিস্ট ক্যাপিটালিজম, তো সেটা সেটাই আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ হ্যাপেনিং। অনেকে বলেন বাবা ঠাকুরদা ভ্যাকসিন নেয়নি, তাই বলে আপনি নেবেন না, এটা কথা হলো? মানে এরকম কমেন্ট। তাহলে বাবা ঠাকুরদা যে পোশাক আশাক পরতো, আপনি সেই পোশাক আশাক নিশ্চয়ই পরেন না। আলবাত পড়ি না, একদমই তো পড়ি না, ধুতি পড়ি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, বাবা ঠাকুরদার পোশাকটা সেই সময় ফ্যাক্টরিতে তৈরি হতো বা তাঁতে তৈরি হতো, ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করত। এখনকার যে জামা কাপড়গুলো আমরা পরি, সেগুলো ক্লোথ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করে, ফ্যাশন অনুসারে, ট্রেন্ড অনুসারে, প্রয়োজন অনুসারে, চাহিদা অনুসারে তৈরি করে। এই যে আমি যেটা পরে আছি, সেটাও এখনকারই পোশাক তৈরি করে। তখন যেমন পোশাকের প্রচলন ছিল, তেমন পোশাক তৈরি হতো। এখন যেমন পোশাকের প্রচলন, তেমন পোশাক তৈরি হচ্ছে। দুটো ক্ষেত্রে কমন ফ্যাক্টর কি? কোম্পানি বানিয়েছে, তাঁত বানিয়েছে, তাঁতি বানিয়েছে, তাই তো? তো আপনার শরীরটা, বাবা ঠাকুরদার শরীরটা যে বানিয়েছে, আপনার শরীরটাও সেই বানিয়েছে। এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা সমান, ইউনিক, ধ্রুব, প্রকৃতি। তাই ওটা তো অখণ্ডই আছে, ওটা নিয়ে তো বিতর্ক নেই। জামা কাপড়ের কোম্পানিগুলো বদলে গেছে, ব্র্যান্ড বদলে গেছে, ওটা বাইরে পড়ছেন, কিন্তু শরীরটা, দেহটা কিন্তু প্রকৃতি ডিজাইন করেই পাঠিয়েছে। তাই ওটাতে বাবা ঠাকুরদাদের যে ফেলে আসা স্বাস্থ্যবিধিগুলো এবং অন্যান্য বিষয়গুলো থেকে যদি আমরা শিখতে পারি এবং ফার্মা কোম্পানির চাপিয়ে দেওয়া বিভিন্ন রকমের প্যানিকবাজি গুলো থেকে বোঝার চেষ্টা করতে পারি, তাহলে মন্দ কি? মন্দ কি? এইভাবে ভাবুন, আদিম মানুষ উলঙ্গ হয়ে থাকতো, তাহলে আপনি পোশাক পরেন কেন? আরে বাবা রে বাবা, দুটো এক বিষয় নয়। দেহটা কিন্তু প্রকৃতি বানাচ্ছে। যেদিন ওরা আপনাকে কোনো ল্যাবরেটরি থেকে বের করবে, ল্যাবরেটরি থেকে একেবারে ম্যানুফ্যাকচারিং আইটেম হিসেবে, ফিনিশ প্রোডাক্ট হিসেবে আপনার সন্তানকে যেদিন বের করবে ওরা, সেদিন এসব নিয়ে কথা বলবেন, ঠিক আছে? তার আগে নয়। এবারে আসুন প্রসঙ্গে, যেটা আজকের মূল বিষয়। বিষয়টা কি? ব্রেন ডেথ, মৃত্যু না মুনাফা? 1968 সালের আগে ব্রেন ডেথের কনসেপ্টই ছিল না। মৃত্যু তখন একরকমই, যেটা ট্র্যাডিশনাল ডেথ বলতে আমরা যা বুঝি, কিরকম ভাবে সেটা হতো। মৃত্যু তখন একরকমেরই ছিল। কি মৃত্যু? স্বাভাবিক মৃত্যু, প্রাকৃতিক মৃত্যু। আর 1968 সালের পরে মৃত্যু এখন দু রকমের: স্বাভাবিক মৃত্যু, আইনসঙ্গত মৃত্যু। আগে হ্যাঁ, লিগ্যাল ডেথ, ন্যাচারাল ডেথ অ্যান্ড লিগ্যাল ডেথ। কি অবাক লাগছে না? মৃত্যুর মধ্যে আইন ঢুকে গেছে, লিগ্যালি ডেথ। আগে হ্যাঁ, এই ব্রেন ডেথ হলো লিগ্যাল ডেথ। লিগ্যালি ডেথ যখন আইন দিয়ে, আইনসঙ্গত ভাবে চিকিৎসকরা আপনাকে মৃত ঘোষণা করছে, তখন আপনি ব্রেন ডেথ। ওটা প্রাকৃতিক মৃত্যু নয়, যেটা আগে 1968 আগে ছিলই না পৃথিবীতে।
ব্রেন ডেথ বলে কোনো টার্মই তখন ছিল না। কেন এখন কেন শোনা যাচ্ছে? ওই যে আমরা এগোচ্ছি, এগুলো তো নতুন নতুন আমরা শব্দ শুনতে পাবো, নতুন নতুন পরিভাষা পাবো, নতুন নতুন চাহিদা তৈরি হবে, নতুন নতুন ডিম্যান্ড তৈরি হবে, তবেই তো আমরা বেঁচে থাকবো, শোষণ করতে পারবো, এক্সপ্লয়েট করতে পারবো, রথী মহারথী হব, বিলিয়নিয়ার হব। বেশ, তবে এটা প্রথম কবে শোনা গেল? ফরাসি চিকিৎসক বলুন, বিজ্ঞানী বলুন, মুলারে এবং গুলো, এরা 1959 খ্রিস্টাব্দে প্রথম এই একটি কোমা ডে পাস বলে একটি টার্ম ব্যবহার করলেন। কোমা ডি পাস মানে কি? কোমার ঊর্ধ্বে, ফরাসি শব্দ, মানে কোমাকে অতিক্রম করে কোনো মানুষ চলে গেছে, অর্থাৎ ব্রেন স্টেম কাজ করছে না, ব্রেন কাজ করছে না, মস্তিষ্ক কাজ করছে না, শুধু সাপোর্টের ওপরে রয়েছে, হৃৎপিণ্ড চলছে, হার্টবিট চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু সাপোর্টের ওপরে চলছে। এবং সেক্ষেত্রে তারা কিছু প্যারামিটার তৈরি করলেন, যেটা কোমা ডে পাস। এবং সেই ক্ষেত্রে সেই প্যারামিটার অনুসারে তারা বললেন যে চিকিৎসকরা এইসব ক্ষেত্রে ইরিভার্সেবল ব্রেন ডেথ, অর্থাৎ ইরিভার্সেবল মানে আর বেঁচে ফিরবেন না, তিনি মরেই গেছেন আসলে, তেমন একটা সুপারিশ করা যেতে পারে। এই মর্মে তারা এই বিষয়টা তুলে ধরলেন। তারা বললেন যে নর্মাল কোমার ক্ষেত্রে চোখ পিটপিট করতে পারে, একটু ব্লিঙ্কিং হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু ইরিভার্সেবল হলে সেটাও হবে না, সেটা কোমা ডে পাস। বেশ, তো 1959 সালের এই কনসেপ্টকে আমরা দেখতে পেলাম মাত্র 7 বছর পরে, মানে 7 ঠিক নয়, মানে 8-9 বছর পরে হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যাডহক কমিটি, খেয়াল করুন, অ্যাডহক কমিটি, হার্ভার্ড মানে বোঝেন তো, ওরে বাবা, হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যাডহক কমিটি, তারা এই ইরিভার্সিবল কোমাকে ব্রেন ডেথ বলে ঘোষণা করার একটা সিদ্ধান্ত নিলেন 1968 সালে। তার আগে ব্রেন ডেথের কোনো গল্প ছিল না। তার আগে কিভাবে মৃত্যু হতো? স্বাভাবিক মৃত্যু, ওই যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া, লাংস, ফুসফুস বন্ধ, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, তাই তো, সিসেশন অফ ব্রিদিং, সিসেশন অফ হার্টবিট, এভাবেই তো মৃত্যু হতো, মানুষের মৃত্যু ঘোষণা করা হতো। খুব সহজ ছিল ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা এখন খুব জটিল হয়ে গেল। খুব জটিল হয়ে গেল না? বেশ জটিল হয়ে গেল। প্যারামিটার গুলো বিভিন্ন রকমের, সেখানে ক্লজ আছে, এই আছে, সেই আছে। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তার ফলে আমরা কি দেখতে পেলাম? এই ব্রেন ডেথের ফলে যেটা ঘটলো অবধারিত ভাবে, আমরা দেখতে পেলাম যে আমেরিকার মতো দেশে বছরে 2022 একটা রেকর্ড সংখ্যা কি, 42,800 ব্রেন ডেথ রোগীর কাছ থেকে অর্গান, ওই যে লিভার, কিডনি, হার্ট, তাই তো, এসব সংগ্রহ করা হলো। কত সংখ্যাটা? 42,800। আর আমাদের দেশে সংখ্যাটা একটু একটু করে বাড়ছে। আমরা তো বললাম না, আমেরিকা এবার নামবে, আমরা এবার উঠবো। আমাদের এখানে দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে 550 থেকে 700 ব্রেন ডেথ ডোনার পাওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গ। তারা তো আর দান করেন না, তারা তো যাদের আত্মীয় পরিজন দান করেন।
বেশ, আসছি সে বিষয়ে। এটা ব্রেন ডেথের ডাইরেক্ট একটা ফলাফল। এখন ভাবতেই পারেন এটা তো ভালো হচ্ছে। এই ব্রেন ডেথের যে ঘোষিত হওয়ার ফলে যেসব পরিজনরা তাদের প্রিয়জনদের অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, তা তো অন্য মানুষকে জীবন দিচ্ছে এবং এইভাবে তারা অমর হয়ে যাচ্ছে, তাই না? এই যে আমার সন্তান চলে গেল, কিন্তু সন্তানের লিভারটা অন্য মানুষের শরীরে রইল, মানে তার মধ্যে সে বেঁচে রইল। এটা অদ্ভুত আবেগ না? হার্টটা রইল। যদিও অর্গান যে ট্রান্সপ্লান্ট হয়, সেই ট্রান্সপ্লান্টের যারা গ্রহণ করেন আর কি, তারা কিন্তু পরবর্তীতে খুব বেশি দিন বেঁচে থাকেন এমন নয়। অনেকে 2-3 বছরের মধ্যে চলে যান, অনেকে 5 বছর 6-7 বছরের মধ্যেই বেশিরভাগই চলে যান। কারণ তাদের শরীর অর্গানকে রিজেক্ট করে, সাপ্রেসিং এজেন্ট দিয়ে তাদেরকে চালিয়ে যেতে হয় চিকিৎসা। মানে অর্গানটা দিয়ে দিলেন আর আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন, আর কিছু করতে হলো না, এমন নয়। তাদেরকে থাকতে হয় রীতিমতো চিকিৎসকের তত্ত্বাবধানে এবং প্রতি মাসে হাজার হাজার টাকা, কখনো কখনো লক্ষ লক্ষ টাকার ওষুধপত্র খেয়ে যেতে হয় সুস্থ থাকবার জন্য। কারণ যেহেতু অন্যের অঙ্গ প্রত্যঙ্গ, তাই আপনার শরীর সেটাকে গ্রহণ করতে চায় না, তাই সাপ্রেস করার জন্য অনেক ড্রাগ ব্যবহার করতে হয়। যারা একটু খোঁজ খবর রাখেন তারা ভালোই জানেন এগুলো। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে এইভাবে 1968 সাল থেকে চলে আসছিল এবং আমেরিকাতে এই বিষয়টা রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছিল। এই যে অর্গান ডোনেশন ব্রেন ডেথের ফলে। কিন্তু এভাবে একইভাবে তো সবকিছু চলতে পারে না। সত্য তো চিরকাল চাপা থাকে না। চাপা থাকে কি? থাকে না। কোনো না কোনো ভাবে সত্য বেরিয়ে আসে। তাই আমরা দেখতে পেলাম বিখ্যাত নিওনেটালিস্ট চিকিৎসক গবেষক ডক্টর পল বার্ন, তিনি প্রতিবাদ করলেন এবং তার সঙ্গে আরো কিছু বিশিষ্ট বিজ্ঞানী, তারা চিকিৎসক, তার সঙ্গে হাত মেলালেন। তারা বললেন ব্রেন ডেথ একটা ধাপ্পাবাজি মাত্র। তারা কারা? পল এ বার্ন তো বললামে, ওহিওর বিখ্যাত চিকিৎসক গবেষক। এছাড়া রয়েছেন সিসারো কোয়েম্ব্রা, রবার্ট স্পেসম্যান, মার্সিডিস এরজু উইলসন ইত্যাদি গবেষক, বিজ্ঞানী এবং চিকিৎসক। তারা এই বিষয়টা জনগণের মধ্যে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তুলে ধরছেন এবং সাম্প্রতিক কালে এটা আরো বড় আকার ধারণ করেছে আমেরিকা এবং প্রথম বিশ্বে। আগে হ্যাঁ, এটা একটা আন্দোলন, এথিক্যাল আন্দোলন, শুধু বিজ্ঞান নয়। তারা বলছেন, তারা কি বলছেন আসবো। ডক্টর পল বার্নের সম্পর্কে সংক্ষেপে বলি। ইজ আ রেনাউন্ড নেটোলজিস্ট। তো নিওনেট কথাটার অর্থ হলো সদ্যজাত শিশু, সেখান থেকে এই পরিভাষাটি এসেছে। অ্যান্ড ক্লিনিক্যাল প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, অধ্যাপক তিনি, শিশু চিকিৎসার বিভাগের অধ্যাপক। তিনি একটি বইও লিখেছেন এই মর্মে, বিয়ন্ড ব্রেন ডেথ। বাংলা ভাষায় এরকম কোনো লেখালেখি নেই, কোনো লেখক লেখেননি। আমার ইচ্ছে রয়েছে আগামীতে এই ব্রেন ডেথের উপরে বিভিন্ন তথ্য তুলে ধরে একটি বই লেখার ইচ্ছে রয়েছে। কত বড় একটি ষড়যন্ত্র। তো অবশ্যই এরা
দালাল, মিডিয়া এবং চিকিৎসককুল এই পল বার্নদেরকে ইতিমধ্যেই কনস্পিরেসি থিওরিস্ট বলে দাগিয়েও দিয়েছেন। পল বার্ন কেন এরকম দাবি করছেন, কি উদ্দেশ্যে এরকম দাবি করছেন, আসুন তারই কিছু জায়গা যেটা ডক্টর বার্ন সাহেব তুলে ধরেছেন সেগুলো আপনাদেরকে পড়ে শোনায়। কি বলছেন? Brain death is a lie. There are many survivors who woke up after doctors pronounced them brain dead. Many medical professionals and whistleblowers have come forward too. তাহলে কি বুঝলেন? তাদের কাছে তথ্য আছে, সেই তথ্য তুলে ধরে বলছেন বহু মানুষকে যাদেরকে ব্রেন ডেড বলে ঘোষণা করা হয়েছিল তারা আমাদের অনেকেই ফিরে এসেছেন, মানে সুস্থ জীবনে ফিরে এসেছেন। তাহলে ব্যাপারটা কি গন্ডগোলের না? তারা একটা প্যারামিটার দেখে বলছেন যে এরা ব্রেন ডেড। আত্মীয় স্বজনদেরকে বলা হচ্ছে, মহান হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কি করবেন? দিন না, আরেকটা মানুষ প্রাণ ফিরে পাবে, জীবন ফিরে পাবে, ভালো। কিন্তু আড়ালে যে ব্যাপারটা রয়েছে সেটা তো কেউ জানেন না। অ্যাপ্রন পরা নামি দামি চিকিৎসকরা, এবং সবচেয়ে মজার কথা এগুলোর ব্রেন ডেড এর ক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দেব, খোদ আমেরিকাতে বিভিন্ন মেডিকেল কলেজের, হাসপাতালের বিভিন্ন রকমের প্যারামিটার আছে, একটা ইউনিফর্ম প্যারামিটার নেই। এ নিয়েও সেখানে আওয়াজ তুলেছে মানুষ যে ব্রেন ডেড বলে একটা মানুষকে ঘোষণা করা হচ্ছে ব্রেন ডেড, তার কোনো ইউনিফর্ম প্যারামিটার থাকবে না। বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের পলিসি অনুসরণ করে এটা করা হবে কেন? হোয়াই? Isn't it science? There should be a uniform parameter. কি অযৌক্তিক দাবি বলে মনে হচ্ছে? ইন্টারেস্টিং না? আচ্ছা, তারপর কি বলছে? এখানেই রয়েছে, prior to 1968 a person was declared dead only after their breathing and heart stopped for a determinate period of time. সত্যি তো, একটু আগে তো আমি বলেছি 1968 সালের আগে কোন মানুষকে মৃত ঘোষণা করা হতো যখন তার ফুসফুস কাজ বন্ধ করে দিত, শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট বন্ধ হয়ে যেত একটা সময় পর্যন্ত। তাই তো, সেটাই তো স্বাভাবিক ছিল। তারপর কি হচ্ছে দেখুন, দ্য কারেন্ট টার্মিনোলজি ব্রেন ডেথ ওয়াজ আনহার্ড অফ। সেই সময় এই টার্মিনোলজি কেউ শোনেইনি, ছিলই না, তাই তো। When surgeons realized they had the capability of taking organs from one seemingly close to death person and implanting them into another person to keep the recipient alive longer, a Pandora's box was opened. ডক্টর পল বার্ন এই কথাটাই বলেছেন। কি, যখন সার্জনরা বুঝতে পারলেন যে প্রায় মৃত্যুর কাছাকাছি কোনো মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া যায়, অর্গান নেওয়া যায়, এবং সেটা অন্য মানুষের দেহে স্থাপন করে তাকে আরো কিছুদিন বেশি দিন বাঁচিয়ে রাখা যায়, এই ব্যাপারটা তারা বুঝতে পারার পরেই প্যান্ডোরাস বক্স খুলে গেল। প্যান্ডোরাস বক্স মানে জানেন তো? ওরে বাপ রে বাপ, এই সাম্প্রতিক যে বইটি ইডিয়ামের বকবকম, সেখানে প্যান্ডোরাস বক্স নিয়েও তার ইতিহাস আপনারা অনেকে জানেন, ডিটেলে বিস্তারিত ইতিহাস এবং ইডিয়মটির ব্যবহার রয়েছে। আপনাদের জন্যই তো লেখা, আপনাদের সন্তান সন্ততি নিজেদেরকে জানা বোঝা, এরকম বইও কিন্তু বাংলা সাহিত্যে আমার জানা মতে নেই। জানুন, করুন, সংগ্রহ করুন। যাই হোক, তাহলে
এই যে ক্লোজ টু ডেথ বলে কোনো মানুষকে ডিক্লেয়ার করে তার শরীর থেকে অর্গান খুলে নিয়ে মৃত মানুষের শরীরে, মানে জীবিত মানুষ, মানে বেশি দিন আরো যাতে বাঁচানো যায়, সেই মহান ব্রতের ব্যাপারে যখন জানা বোঝা গেল, তখন আমরা দেখতে পেলাম ডক্টর পল বার্ন বলছেন যে হ্যাঁ, এইটা তখন থেকে শুরু হলো। আচ্ছা, এই যে ব্রেন ডেড রোগী থেকে, মৃতদেহ থেকে, মানে ওরা বলছে লিগালি ডেড, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নেওয়া হয়, সেগুলো যখন অন্য মানুষের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা হয় এবং ব্রেন ডেড রোগীর আত্মীয় স্বজন, প্রিয়জন, তারা যখন মানবতার সাথে, মানবতার আহ্বানে আপ্লুত হয়ে প্রিয়জনকে অন্যের শরীরে বেঁচে থাকা দেখতে এই সই করেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে, ডোনেট করার ব্যাপারে, তারা কি জানেন যে এই চিকিৎসকরা যারা অন্যের দেহে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ট্রান্সপ্ল্যান্ট করেন, তারা ফ্রিতে করেন না? করেন না। আত্মীয় স্বজনরা তো ফ্রিতেই দিয়ে দেন যদ্দূর আমি জানি। তারা কি পয়সা করি নেন? প্রিয়জন ব্রেন ডেড হয়ে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য মানুষের জীবনকে ফিরিয়ে দেবে, স্বাভাবিকভাবে বাঁচতে সাহায্য করবে আরো কিছুদিন, এই মানবিকতার যে বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তো তার বিনিময়ে তারা কি পয়সা করি নেন? আমি জানি না, তারা নেন না, তাই তো। কিন্তু সার্জনরা নেন, কিন্তু জানেন তো, তারা কিন্তু বিনা পয়সায় এই মহান কাজটা করেন না। কিরকম নেন? আসুন, আমাদের আমাদের দেশের মোটামুটি এই ট্রান্সপ্ল্যান্ট করার খরচাগুলো কনজারভেটিভ এস্টিমেটেই বলছি, কারণ এগুলো সরকারি মোটামুটি ভাবে বলা, কিন্তু বিভিন্ন নার্সিং হোম, সুপার স্পেশালিটি, এরা অনেক বেশি চার্জ করে রোগীর অবস্থা দেখে, তাদের বিভিন্ন রকম পরিস্থিতি, সুযোগ সন্ধান, বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করে। আসুন দেখে নিই। কিডনি ট্রান্সপ্ল্যান্ট 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। আচ্ছা, লিভার ট্রান্সপ্ল্যান্ট 38 লক্ষ থেকে 35 লক্ষ টাকা। কতগুলো শূন্য হচ্ছে দেখুন দেখি, 1 2 3 4 35 লক্ষ টাকা লিভার ট্রান্সপ্ল্যান্ট। হার্ট ট্রান্সপ্ল্যান্ট 18 লক্ষ থেকে 32 লক্ষ টাকা। মানবতা। আচ্ছা, লাং ট্রান্সপ্ল্যান্ট কত? 25 লক্ষ টাকা। আর মার্কিন ডলারে শুনবেন না, দরকার নেই। তাহলে প্রশ্ন করবেন না যে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্রেন ডেড রোগীদের শরীর থেকে খুলে নিয়ে, যার ইউনিফর্ম কোনো প্যারামিটার নেই, দিয়ে দেবো, লিঙ্ক দেখে নেবেন, বিভিন্ন আমেরিকাতে, আমাদের দেশ ছেড়ে দিন, আমেরিকাতে পর্যন্ত বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে বা বিভিন্ন মেডিকেল যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে, সেখানে সিঙ্গল প্যারামিটার ফলো করা হয় না। এই নিয়ে যথেষ্ট প্রতিবাদ হচ্ছে, সেখানে মামলা টামলা হচ্ছে। এই পল বার্নের মতো মানুষ ফোর ফ্রন্টে লড়াই করছে। তাহলে বিনিময়ে এত লক্ষ লক্ষ টাকা কারা দিচ্ছেন? এই যেমন ধরুন, আপনার সন্তানের যদি সত্যি সত্যি হার্টের প্রবলেম হয়, মানে আপনি হার্ট ট্রান্সপ্লান্ট করার মতো সিচুয়েশনে যদি চলে যান আপনার প্রিয়জনের, বা লিভার ট্রান্সপ্লান্ট করার মতো সিচুয়েশনে চলে যায়, তো কতজন পারেন যে এত লক্ষ টাকা দিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করা, এত লক্ষ টাকা দিয়ে লাং ট্রান্সপ্লান্ট করা? কজন পারেন? যারা পারেন তাদের টাকা আছে, তবেই তো। হ্যাঁ, এইখান থেকেই একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা যেতে পারি। পর্যবেক্ষণ। তাহলে ব্রেন ডেথ মানুষের অর্গানের দাম আছে, কারণ বাজার আছে, দেয়ার ইজ এ মার্কেট। বাজার আছে বলেই দাম আছে। কিসের বাজার?
ট্রান্সপ্লান্ট করার বাজার, এবং এই বাজারে ক্রেতা কারা? ওরা তো পয়সা দিয়েই কিনছে। ব্র্যান্ডেড মানুষের আত্মীয় স্বজন, তারা তো মানবতার জায়গা থেকে দান করছে। ডোনেট করা বলা হয়। ডোনেট মানে কি? দান, পয়সা করে ব্যাপার থাকে থাকে না। কিন্তু যারা পাচ্ছেন, যারা এত লক্ষ টাকা দিয়ে ব্যাপারটা হচ্ছে, সেটা তো তারা পরিষেবা কিনছেন, ক্রেতা তারা। এতে কারা লাভবান হচ্ছে বলার অপেক্ষা রাখে, এটাও বলে দিতে হবে। হু আর গেটিং বেনিফিটেড বাই দিস প্র্যাকটিস। আচ্ছা, এবার প্রশ্ন করবেন না যে আমাদের দেশের কোন চিকিৎসক কি এসব নিয়ে বলেছেন? হ্যাঁ, বলেছেন। আমি লিঙ্ক দিয়ে দেব, তাকে সম্মান জানাই। কে বলেছেন? আমাদের দেশের কোন চিকিৎসক এই বিষয়টি তুলে ধরেছেন? সেপ্টেম্বর মাস 1925 সালে, সরি, গত বছর 2025 সাল, ডক্টর এস গণপতি, কেরালার একজন চিকিৎসক, তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন। আসুন, মামলাটার কি শিরোনাম একটু দেখে নি, সমস্যা কোথায়। Kerala doctor claims brain death, a fictitious concept devised for organ trade. SC suggests approach NMC instead. বাংলা করে দিই, এমন চিকিৎসকের জন্য গর্ব করুন যারা কেরালায় আছেন। আমার সাউথ ইন্ডিয়ার কিছু মানুষ কেরালাতে থেকে অনুষ্ঠানে এসেছিলেন, একজন সম্ভবত কেরালা থেকে। তাকে বলবো এই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এমনি যোগাযোগ করা যায়, সেটা আমরাও করতে পারি, কিন্তু আমি পার্সোনালি চাইছি মুখোমুখি কথা বলুন, তাকে সম্মান জানিয়ে আসুন, প্রণাম করে আসুন। তো সুপ্রিম কোর্টে সেপ্টেম্বর মাসের 9 তারিখের রিপোর্ট, এটা 2025-এর, সেখানে সুপ্রিম কোর্টে তিনি পরিষ্কারভাবে একটি মামলা করেছেন। সেখানে দাবি করেছেন যে ব্রেন ডেথ একটা কাল্পনিক কনসেপ্ট, ফিকটিশিয়াস। কিন্তু চিকিৎসক, কিন্তু দেবাশিস লাহা নন, কিন্তু চিকিৎসক দাবি করেছেন এবং বলেছেন পরিষ্কার করে, এটা অর্গান ট্রেডের জন্যই করা হয়েছে, অর্গান ট্রেডের জন্যই করা হয়েছে, অর্গান ট্রেডের জন্যই করা হয়েছে। তাহলে কি হলো? এসসি বলল এটা তো আমাদের ব্যাপার নয়, আমরা কি করে বুঝবো এসব? এসসি সবকিছু বোঝে, পরিবেশটা বোঝে, কুকুর বোঝে, ফেমিনিজম বোঝে, সব এসসি বোঝে। হ্যাঁ, সবকিছু বোঝে এসসি। সুপ্রিম কোর্ট, ওরে বাবা, শিক্ষকদের ডিএ সব বোঝে, কিন্তু এইটা বুঝবে না। আর ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষ মরছে সেটাও বুঝবে না, ওগুলো বুঝবে না, কিন্তু ভ্যাকসিনটা ভালো সেটা বলবে। বিভিন্ন রকমের বিধি টিধি জারি করবে আর কি, দালাল হয়ে গেলে যেটা হয় আর কি। আর্থসামাজিক পরিমণ্ডলে আদালত তো আর্থসামাজিক যে শক্তি, নিয়ন্ত্রণের শক্তি, তাদের একটা টুল মাত্র, পাপেট মাত্র, সেটা তো আমরা বুঝি। তো স্বাভাবিক সুপ্রিম কোর্ট তাকে বলেছে এখান থেকে, এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু যুক্তিও আছে স্বাভাবিক। বলে আমরা তো আইনটা চেঞ্জ করতে পারবো না, এটা তো আইনসভা আমরা নই। সেখানে কি বলছেন আমি সংক্ষেপে বলি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, পড়বেন অবশ্যই যারা এত প্রতিটা বড় খবরটা বড়। তো যাই হোক, তো সংক্ষেপে বলি, তো সুপ্রিম কোর্ট এটাই বলছে যে এটা চিকিৎসক যিনি দাবি করেছেন, এটা তার যুক্তি এটাই যে আর্টিকেল 21, যেটা রাইট টু লাইফের কথা বলে, জীবনের কথা বলে, তাই তো, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, তো সেটাতে লঙ্ঘন হচ্ছে। কারণ একটা মানুষকে এভাবে তো মেরে দেওয়া যায় না রে বাবা, কারণ এটা ফিকটিশিয়াস, এটা কোনো পদ্ধতি নয়, এবং এটা কোনো প্যারামিটারও নেই। এটা অর্গান ট্রেডের জন্য একটা, যেহেতু মৃত মানুষের দেহ থেকে অর্গান নেওয়া যায় না, জানেন, কাজ করে না অর্গান,
কিন্তু একটা জ্যান্ত মানুষকে তো ধরে তাকে ধরে ধরে তাও এরকম শোনা যায়, গরিব মানুষ বেপাত্তা হয়ে গেল, কোনো পরিযায়ী শ্রমিক, তারপরে দেখা গেল তার জ্ঞান, কেউ তাকে অপহরণ করলো, তারপরে জ্ঞান ফিরে এলো, দেখলো তার কিডনির জায়গাটা কাটা। এরকম বহু ঘটনা ঘটে। করোনা কালে তো বহু বডি থেকে মানুষকে, ওই তো মানুষ আত্মীয় পরিজন তো দেহ নিতে চাইতো না ভয়ে, জানেন তো। সেই সময় কত লোকের কিডনি ওই জ্যান্ত অবস্থায় আর কি, ওরা তো জানে কোনো মামলা হবে না, কেস হবে না। ওই র্যাকেট, এক শ্রেণীর চিকিৎসকের সঙ্গে, চিকিৎসা ব্যবসায়ীর সঙ্গে যে র্যাকেট, তারা যে কত করোনা রোগীর অঙ্গ প্রত্যঙ্গ অর্গান ট্রেডের কাজে লাগিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু সেই সময় এরকম বহু ঘটনা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি আগে। হ্যাঁ, তাহলে তিনি পরিষ্কারভাবে এটা বলছেন। এস গণপতি, কেরালার চিকিৎসক, তিনি মামলা করেছেন। তাহলে একটা মানুষের হার্ট চলছে, সাপোর্টেই হোক যেভাবেই হোক, হার্টটা তো চলছে, হার্টবিট রয়েছে, এবং কোনো প্যারামিটার ছাড়াই তাকে ইরিভার্সিবল কোমা, মানে কমান্ড ডিপাস বলে ঘোষণা করে দেওয়া যায়? তিনি প্রশ্ন তুলেছেন এবং বহু মানুষ ফিরে এসেছেন, তার তথ্য আছে। লাইফ বিয়ন্ড ব্রেন ডেথ যে বইটি পল বার্ন লিখেছেন, সেখানে এইসব বহু মানুষের তথ্য আছে, যাদেরকে ব্রেন ডেড প্রক্লেইম করা হয়েছিল, কিন্তু তারা আবার ফিরে এসেছেন, বেঁচে উঠেছেন। কি করে হলো? তার মানে কি, যাকে ব্রেন ডেড ঘোষণা করে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে নেওয়া হচ্ছে, তার একটা ফিরে আসার সম্ভাবনা থাকে, সেইটাকে ওরা শেষ করে দিচ্ছে। কি কারণে? অর্গান ট্রেডের কারণে। পল বার্ন এবং এস গণপতি তারা তো এটাই বলছেন। আসুন, কি করে বাজারটা কি করে তৈরি হলো সেটা একটু বুঝবেন না? আসুন পড়ে শোনাই, তার কথা থেকেই পড়ে শোনাই। গণপতি কি বলছেন? আমাদের দেশের এক চিকিৎসক, তিনি কি বলছেন, ব্যতিক্রমী চিকিৎসক। The petitioner further argued that brain death is a misnomer, a term coined to secure organs of those who are not really dead. Further, he alleged that there is connivance between hospitals and those in need of organs, due to which people who are not really dead are declared brain dead so that their organs can be transplanted. ভাবতে পারেন কত বড় চক্র। তিনি পরিষ্কার বলেছেন, ব্রেন ডেড মৃত্যু নয়, এটা অর্গান ব্যবসার জন্য একটা টার্ম তৈরি করা হয়েছে, এবং হাসপাতালের সঙ্গে এইরকম রোগী যাদের চাহিদা আছে, ধনী রোগী, পয়সা আছে, হ্যাঁ, তাদের একটা নেক্সাস আছে, চক্র আছে। তাই এই হাসপাতাল বিভিন্ন সুযোগ পেলে, পরিস্থিতি দেখলে, সেরকম কিরকম রোগী আসছি এখনই তো শেষ হয়নি, পেলে তারা এইরকম, এটা আমার কথা নয়, এস গণপতি বলছেন, আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, মানে তার কথাটাই অনুবাদ করে বলছি আমি, যে তখন যারা সত্যিকারের মৃত নয়, তাদের অর্গানগুলোকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, এই চাহিদাটা রয়েছে। এবং এই কারণেই একটা ভালো ব্যবসা। দেখলেন তো কত লক্ষ টাকা খরচা হয়, তাই না, ট্রান্সপ্লান্ট করতে? এই কারণেই তিনি প্রতিবাদ করেছেন, এই ব্যাপারটাকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আরো আছে, একটু পড়ি, আপনাদের জন্য পড়ি। He also claimed that only the poor patients are declared brain dead to enable harvesting of the organs for other rich patients. কি ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে বাজারটা? ধনী গরিব দরিদ্ররা সর্বত্রই, বিচার ব্যবস্থায় ধনঞ্জয় পাবেন, আর এই চিকিৎসা ব্যবস্থায় ব্রেন ডেড পাবেন, তাই না? কখনো কোনো দেখেছেন বিলিয়নিয়ার বাদ দেন, মিলিয়নিয়ার গোটা বিশ্ব জুড়ে এইরকম ধরনের কোনো
আর্থিক প্রতিপত্তিশালী কোনো মানুষের ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে? দেখেছেন কখনো? আমি দেখিনি। ধনী মানে ঠিক আছে ওই 2-1 কোটি টাকা মালিক, সেগুলো হতেই পারে। আমি বলছি মিলিয়নিয়ার, মানে 100 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের ছেলেপেলেরা কখনো অন্যায় টন্যায় করে না বুঝি? খুন টুন করে না, দর্শন টর্শন করে না? করেও তাদেরও তো কিছু কিছু খবর আসে আমাদের কাছে, তারা ছাড়া পেয়ে যান, তাই তো? ঠিক ব্রেনডেডের ক্ষেত্রেও এস গণপতি, কেরালার বিশিষ্ট বিশিষ্ট চিকিৎসক, তিনি বলেছেন, তার অভিজ্ঞতা বলেছেন যে কেবলমাত্র গরিব পেশেন্টরাই কেন ব্রেনডেড হয়। জায়গাটা একবার পড়ি। He also claimed that only the poor patients are declared brain dead to enable harvesting of the organs for other rich patients, and asked, why is it that hospitals declare only poor patients as brain dead and not the king of a SC judge, advocate, or rich or influential person? দারুণ প্রশ্ন তুলেছেন যে তিনি তার পর্যবেক্ষণ, তো নিজের চিকিৎসক রে বাবা, তিনি তার পর্যবেক্ষণ তুলে পরিষ্কারভাবে বলেছেন যে কেন তাহলে আমি দেখছি যে শুধুমাত্র গরিব মানুষের আত্মীয় স্বজন, প্রিয়জন, গরিব মানুষ, তাদেরই ব্রেন ডেড ডিক্লেয়ার করা হচ্ছে। কই সুপ্রিম কোর্ট জাজের, বিচারপতির কোনো আত্মীয় বা কোনো বড় অ্যাডভোকেট অথবা ধনী প্রভাবশালী কোনো ব্যক্তিকে তো ব্রেন ডেড ঘোষণা করা হচ্ছে না। কি অবজারভেশনটা কি সাধুবাদ দেওয়ার যোগ্য নয়? তাহলে কি আমরা বাজারটাকে ধরতে পাচ্ছি আস্তে আস্তে? হোয়াট ইজ ব্রেন ডেড অ্যাকচুয়ালি, তাই না? এবার দেখুন আদালত কি বলছে। However, the bench pointed out that the concerns about connivance are allayed by the provision requiring certification of a brain death case by an independent medical professional. বলছে না না, এমন তো হওয়ার কথা নয়, এত গরিব মানুষই শুধু এরকম খাড়া পড়ে তাদের উপরে, আমরা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল প্রফেশনাল দিয়ে তো ব্যাপারটা করা হয়, তিনি তো সার্টিফাই করেন। এতো ভ্যাকসিনের সময় আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল প্রফেশনালরা কি করেছেন, ভ্যাকসিন সেফ বলে কি সুন্দর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ফল তো আমরা দেখতেই পাচ্ছি। তো ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আসলে কি সেটা আমরা খুব ভালো করেই জানি। আর ইন্ডিপেন্ডেন্টরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট যে তারা যত ব্রেন্ডেড দেখতে পান সব গরিবদের মধ্যেই, দুস্থদের মধ্যেই ব্রেন্ডেড রোগী দেখতে পান, বাকিদের মধ্যে দেখতেই পান না। ও মা, ধনঞ্জয় কেস না ব্যাপারটা, সব সিস্টেমেই, সব ক্ষেত্রেই, সব শাখাতেই একটি করে ধনঞ্জয়, একটি কেন হাজার হাজার শয়ে শয়ে ধনঞ্জয় আছে, তাই তো? তাদেরকে গিনিপিগ বানানো হয়, আর আমরা তো সবাই গিনিপিগ। মানে এটা এস গণপতি বলছেন, আমার উপর খ্যাপেন কেন? কি মুশকিল? আমি তো এস গণপতির কথাটাকেই একটুখানি আবেগ মিশিয়ে একটু শব্দ, একটু বাড়তি শব্দ এনে বা কখনো কমিয়েও ব্যবহার করছি। তো তাহলে এস গণপতিকে বলুন, আমার কাজ তো রিসার্চ করা, খুঁজে বের করা, তবে হ্যাঁ সবার আগে পর্যবেক্ষণ করা, প্রশ্ন করা। আমি তো আগে প্রশ্ন করেছি নিজেকে, নাহলে এটা আমি কেন আপনাদের সামনে তুলে ধরবো? উইদাউট রিসার্চ কেন তুলে ধরবো? আগে তো প্রশ্ন করেছি, দেখি তো এই ব্যাপারটা কি। আমার তো সন্দেহ ছিল বেশ কিছুদিন ধরেই, ঘাটাঘাটি করছি, প্রশ্নটা করেছি বলেই তো উত্তরটা পাওয়া গেল। আগে তো আপনাকে প্রশ্ন করতে হবে, যে সিস্টেম আপনার সামনে যেসব এনে দিচ্ছে সামনে, ব্লাড ডোনেশন, মহান ডোনেশন, এটা নিয়েও আমার ভিন্ন ভিডিও আছে, মহান মহান কাজকর্ম, অর্গান ডোনেশন, মহান ডোনেশন, তো এগুলো নিয়ে ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেনস, তখনই আপনি এই ব্যাপারগুলো পাবেন। এমন এমন প্রতিবাদী চিকিৎসককে খুঁজে পাবেন, এমন এমন প্রতিবাদী বিজ্ঞানীকে খুঁজে পাবেন, এমন এমন ভাবনা যারা ভাবছেন তাদের লড়াইকে খুঁজে পাবেন। ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেনস।
Am I right? প্রথমে আপনাকে প্রশ্নটা করতে হবে। বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন বিধবা বিবাহ বিষয়ে, প্রশ্ন করেছিলেন বলে তিনি পরাশর সংহিতায় উত্তরটা খুঁজে পেয়েছিলেন। তাই প্রশ্নটাই তো আমি বারবার করে বলি, প্রশ্ন করতে হবে। ওরা যা বলবে মহান পবিত্র বলে সবকিছুকে বিনা প্রশ্নে গ্রহণ করলে আপনি কিন্তু নিজের কবর নিজেই খুঁড়ছেন। যাই হোক, খুব সংক্ষেপে বললাম। খুব ইচ্ছে ছিল যারা যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ব্রেন ডেড ঘোষিত হওয়ার পরে তাদের কথাবার্তা, তাদের সংলাপ, তাদের ইন্টারভিউ গুলো আপনাদের সামনে তুলে ধরা, আগামীতে ইচ্ছে আছে করার। আর আমি ইতিমধ্যেই বললাম এর উপরে একটি সম্পূর্ণ বই আমি লিখতে পারি কিনা, এখন একটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে আছে, সেটি শেষ হলে ইচ্ছে আছে এই বিষয়টির উপরে একটি বই লিখবো এবং এরকম মানুষের অভিজ্ঞতা, তাদের ফিরে আসা এবং তাদের ডকুমেন্টেড যে যে সব তথ্য রয়েছে সেগুলোকে নিয়ে একটি বই আমার মনে হয় দরকার আছে। বাংলাতে তো এমন কোনো কিছু জানি না ভারতবর্ষে আছে কিনা, তবে এই এস গণপতি মহাশয়, তিনি আমার মনে হয় তিনি যে মামলাটি করেছেন একদম তাকে সাধুবাদ জানাই। তো তিনি যদি তাঁর ভাষায় বা ইংরেজি ভাষায় এমন একটি বই লিখতে পারেন বা লেখেন, তাহলে আরো মানুষ অনেকের কাছে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। আর বাংলাতে আমি লিখলাম না, যত লেখা হবে এই ধরনের বই, যত মানুষ লিখবেন তত ভালো আমি মনে করি। যাই হোক, তো আজকে আমি আমার লাইভ শেষ করছি। প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আমি কিন্তু আপনাদের সামনে ভাবনার রসদ হিসেবে রাখলাম এবং আমার চিন্তা ভাবনা তো পরিষ্কার জানিয়ে দিলাম। তার মানে এই নয় যে আমি এমন ভাবছি বলেও আপনিও ভাববেন, না, আমি কখনোই বলি না। ইউজ ইউর ওন গ্রে ম্যাটার, ইউ আর ব্লেসড উইথ ওয়ান, সেটাকে ব্যবহার করুন, রিসার্চ করুন, নিজে খুঁজুন, ভাবুন, তবেই তো ব্যাপারটা পোক্ত হবে। এবং আমি আমার সহযোদ্ধা পাঠকদের জন্য গর্বিত যে তারা নিজেরাও বোঝার চেষ্টা করেন, জানলাটা খুলে রেখেছেন, তারা নিজেরাও রিসার্চ করেন, নিজেরাও দেখেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন। তাদের সামনে আমি এটা তুলে ধরলাম। আর যারা নতুন কেউ দৈবাত এই লাইভে ঢুকে পড়েন, তারা তো স্বাভাবিকভাবেই কনফিউজড হবেন, শকড হবেন, যেটা আমি প্রথমেই বলেছি। তাদেরও বলবো, আমি বলছি বলে নয়, ডক্টর পল এ বার্ন বলছেন বলেও নয়, এস গণপতি চিকিৎসক আমাদের কেরালার, তিনি বলছেন বলেও নয়। আপনারা নিজেরাই ভাবুন না কেন, কেন যে প্রশ্নগুলো তুলে দিলাম 1968 সালে ছিল না কেন? অর্গান ট্রান্সপ্লান্টের সঙ্গে, ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে, ট্রান্সপ্লান্টের সঙ্গে ব্রেন ডেডের ব্যাপারটা রিলেটেড কেন? ওটা যত বাড়ছে, ওটা কত কি করে বাড়ছে? শুধুমাত্র গরিব মানুষকেই কেন ব্রেন ডেড ঘোষণা করা হয়? এবং ব্রেন ডেড ডিক্লেয়ার হওয়ার পরেও কেন অনেক মানুষ ফিরে এলেন, তার তথ্য আছে এখানে, দিয়ে দেবো, পড়ে নেবেন, বিভিন্ন তথ্য আছে। তাহলে এই প্রশ্নগুলো অন্তত ভাবুন, তারপরে ছবিটা একটু একটু করে ক্লিয়ার হবে, বুঝতে পারবেন দুয়ে দুয়ে চার কি করে হয়। বলাই বাহুল্য, মেইন স্ট্রিম মিডিয়া, ফ্যাক্ট চেকিং, রয়টার, বিল গেটস এর মতো লোকজন, ফার্মা কোম্পানি এটাকে কনস্পিরেসি থিওরি বলবে, কারণ এতে করে তারা লাভবান হচ্ছে। ভাবুন কত লক্ষ টাকা খরচা হয় একটা ট্রান্সপ্লান্ট করতে, ফার্মা কোম্পানির কত ড্রাগ বিক্রি হয়, কত কিছু লাগে, কত কিছু লাগে, তাই না? একটা বড় বাজার অর্গান ট্রান্সপ্লান্টের একটা বিশাল বড় বাজার এই অর্গান ডোনেশন থেকেই হয়। ডোনেশন যদি না হয় অর্গান, তাহলে ট্রান্সপ্লান্টের গল্প আসছে কোথা থেকে? দুটো তো রিলেটেড। তাই যদি মানবতার ব্যাপারই হয়, তাহলে অন্তত এই প্রশ্নটা করুন যে ডোনেট করছে ব্রেন ডেড মানুষটির আত্মীয় স্বজন বিনা পয়সায়, মানে ডোনেট করছে,
তো সেইটার জন্য কেন এত লক্ষ টাকা ব্যয় উপার্জন করছে ফার্মা কোম্পানি? এত লক্ষ টাকা দিয়ে কারা পারবে? কোন গরিব মানুষ যদি তার লিভারটি ডোনেট করে, মানে তার আত্মীয় স্বজন, তাদের বোঝানো হলো ব্রেন ডেড হয়ে গেছে আর ফিরবে না, ইরিভার্সেবল কোমা, তো তার লিভারটি, তার হৃৎপিণ্ডটি, তার কিডনিটি কি কোনো গরিব মানুষ পেতে পারে? তাদের ট্রান্সপ্লান্টের দরকার পড়লে তারা কি সেটা পেতে পারে? পারে না। কারা পাচ্ছে? যারা ধনী, যাদের সঙ্গে হাসপাতালের একটা নেক্সাস আছে বলে এস গণপতি দাবি করেছেন, পল বার্নও একই দাবি করেছেন, ওহিওর বিখ্যাত গবেষক চিকিৎসক, তিনিও একই দাবি করেছেন। তাহলে প্রশ্ন করবেন না, এখানেও সেই ধনবানদের, অর্থশালীদের, যেমন গোটা বিশ্বকে তারা শাসন করে, পায়ের তলায় রাখে, একই রকম ভাবে এই চিকিৎসা ব্যবস্থাকে ওরা একইভাবে নিয়ন্ত্রণ করছে এবং এই গরিব মানুষগুলোকে বলি পাঁঠা বলে ব্রেন ডেড ঘোষণা করে এমন একটি প্যাকেজের মাধ্যমে 18 লক্ষ থেকে 32 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, তার কোনো কুল কিনারা নেই, সেরকম প্যাকেজে যারা কিনতে পারে, যারা অ্যাফোর্ড করতে পারে, তাদেরকে তাদের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে। গরিবের অর্গান গরিব পাচ্ছে না, কারণ তাদের তো ক্ষমতাই নেই 18 লক্ষ টাকা দিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট, কম করে বললাম, 18 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে গরিব মানুষ লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারে? পারে না। তো এবার প্রশ্ন করবেন, আচ্ছা এই যে ব্রেন ডেড, এটা কি আগে এত হতো, এখন এত হচ্ছে কেন আমেরিকায়? এর সঙ্গে কি ফার্মা ড্রাগের, ভামরা ভ্যাকসিনের, যেটা বারবার করে অভিযোগ এসছে ব্রেন ইনজুরি পর্যন্ত ঘটায়, কোনো যোগাযোগ নেই? শুধু ব্রেন ডেড মানেই শুধু ওই সিঁড়ি থেকে পড়ে গেল, বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তের সঞ্চালন বন্ধ হয়ে গেল দুর্ঘটনার ফলে, এই কারণেই শুধু ব্রেন ডেড হয়? কি হচ্ছে কি, নাকি আরো অন্য কোনো কারণ আছে যার সঙ্গে ফার্মা কোম্পানি, বিগ ফার্মা সরাসরি যোগাযোগ আছে, যাতে করে বাজারটা অক্ষুণ্ণ থাকে? কখন কোন দুর্ঘটনা ঘটবে সেই আশায় কি তারা বসে থাকেন? নিশ্চয় নয়, সেটা পরে হবে আলোচনা। লাইভ ইতিমধ্যে দীর্ঘ হয়ে গেছে, আপনাদের একটু ভাবনার রসদ ছিলাম। আজ এই পর্যন্তই, আবার কথা হবে, সঙ্গে থাকুন। বিনা প্রশ্নে কোনো কিছুকে গ্রহণ না করে প্রশ্ন করুন। শুভরাত্রি।